স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। ৭১-এর বীর সন্তানদের স্মরণ করছে পুরো জাতি। একাত্তরের সংগ্রামের ধারাবাহিকতায় ২৪-এর গণ অভ্যুত্থান। মুক্তির লড়াই শেষ হয়নি বলছেন ইতিহাস বিশ্লেষকরা। জনগণের যে মূল প্রয়োজন, সে প্রয়োজনগুলো তো আছে। এই দুধ ভাতের জন্য জনগণের লড়াই চলবে। এই লড়াই বন্ধ করা কারো পক্ষে সম্ভব হবে না। জাতির উদ্দেশ্যে ভাষণে গুজব ও পলাতক অপশক্তির ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন। আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। ৪০,০০০ কোটি টাকার সমঝোতার আশা। আমদানি হবে নতুন ২০০ কোচ। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনের সঙ্গে আছে মুজ্জুল হাফিজ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। সূর্যোদয়ের পরপরেই জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করেন। আরও জানাচ্ছেন হাসিব বিল্লাহ। আধার পেরিয়ে ঝলমলে পূব দিগন্ত, এমনই এক আলোকিত প্রভাতের জন্য প্রাণ দেয় লাখো বিপ্লবী। সেই শহীদ বীর যোদ্ধাদের সম্মানে জাতীয় স্মৃতিসৌধে অন্তর্বর্তী সরকার প্রধান। বৃহস্পতিবার ভোরে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তখন সশস্ত্র সালাম জানায় ৩ বাহিনীর সদস্যরা। এর আগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তখন দেশের জন্য আত্মোৎসর্গকারীদের স্মরণে বেজে ওঠে বিহ্বল এক করুণ সুর। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার ফুল দেয়া শেষে শহীদ বেদির দিকে এগিয়ে যায় উপদেষ্টা পরিষদের সদস্যরা। এরপর শ্রদ্ধা জানান বাংলাদেশে দায়িত্বরত বিদেশি কূটনীতিক ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা সহযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলেন, ৭১-এর স্বাধীনতা রক্ষার ভিত্তি ২৪-এর গণঅভ্যুত্থান। বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ হবে সুখী ও সমৃদ্ধশালী। এই দিবসে আমরা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে আরও সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং ২৪-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। এরপর স্মৃতিসৌধের বেদির দিকে ধীর পায়ে এগিয়ে যায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ। হাসিব বিল্লাহ, এখন সাভার। মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। সেখানে আছেন সহকর্মী সাজিদ আরাফাত। বিস্তারিত জানবো তার কাছ থেকে। সাজিদ, জানাবেন যারা স্মৃতিসৌধে আসছেন তাদের অভিব্যক্তি কি, তারা কি বলছেন? উজ্জ্বল, শুরুতে আপনাকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে চাই। সেই সঙ্গে জানাতে চাই যে এই মুহূর্তে আমরা দেখছি এখানে আলোয় আলোকিত হয়ে গেছে এই যে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে শ্রদ্ধা জানাতে আসা মানুষের সংখ্যাও বাড়ছে, পদচারণা বাড়ছে। বিভিন্ন বয়সী মানুষ রয়েছে, বিভিন্ন সংগঠনের সদস্যরা রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও রয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি উজ্জ্বল, শোষণ শৃঙ্খলের আবদ্ধ থেকে মুক্তি পাওয়ার দিন আজ। বাঙালি কিন্তু সব সময়, সারা জীবনে কিন্তু যত শোষণ, যত বঞ্চনা, সব কিছুর বিরুদ্ধে কিন্তু লড়াই করে জিতেছে। সেই জায়গা থেকে বলা চলে যে ১৯৭১-এর এই যে পশ্চিম পাকিস্তানের যে শোষণ, বঞ্চনা কিংবা তাদের যে চাপিয়ে দেওয়া যাবতীয় যে অন্যায় অবিচার, সব কিছুর বিরুদ্ধে কিন্তু জেগে উঠেছিল এই
বাঙালি, পূর্ব বাংলার মানুষ, এবং এই পরবর্তীতে দীর্ঘ 9 মাসের যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, তার মধ্য দিয়ে কিন্তু একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি আমরা, একটি স্বাধীন লাল সবুজের পতাকা পেয়েছি, এবং সেটি সমুজ্জ্বল করে রাখতে, সেটি সমুন্নত রাখতে কিন্তু এই যে 54 বছর বয়স হলো বাংলাদেশের, সেটি আজ উদযাপন হচ্ছে মহান স্বাধীনতা দিবস। সেই উদযাপনে আমরা দেখছি যে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সবাই আসছেন আমাদের বীর মুক্তিযোদ্ধাদের, যারা আমাদের দেশের সূর্য সন্তান, যাদের রক্তের বিনিময়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে একটি দেশ এসেছে, তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করতে। আমরা সকাল থেকে দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন এবং এই যে স্মৃতিসৌধের বেদি রয়েছেন সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এই যে 71 বলি বা এই যে 26শে মার্চ, যখন মার্চ কিন্তু অনেকগুলো আমাদের জাতীয় জীবনে কিন্তু এর গুরুত্ব, তাৎপর্য অনন্য উচ্চতায়। 7ই মার্চের সেই ভাষণ, কিংবা 25শে মার্চের কালরাত, সেই কালরাতে নির্বিচারে হত্যাযজ্ঞ ঢাকার বিভিন্ন স্থানে। তারপরে 26শে মার্চে আমাদের স্বাধীনতা ঘোষণা হলো চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। মেজর জিয়াউর রহমান সেই সময় তিনি যে স্বাধীনতার ঘোষণা দিলেন, তারপর থেকে কিন্তু এই বাংলাদেশে শুরু হয়ে যায় একটি 9 মাসের যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ। এবং দীর্ঘ মুক্তিযুদ্ধের পর কিন্তু বিজয় ছিনিয়ে আনে বাঙালির যে দামাল ছেলেরা, যারা মুক্তিযুদ্ধ করে 7 বীরশ্রেষ্ঠ, আরও যত শহীদ রয়েছেন, বীর উত্তম, বীর বিক্রম, কিংবা আপামর জনগণ, সাধারণ কৃষক, খেটে খাওয়া মানুষ, সবার অংশগ্রহণের মধ্য দিয়ে কিন্তু এই বাংলাদেশ আমরা পেয়েছি। এবং প্রতি বছরের মতো আমরা দেখছি যে এই যে সকালবেলা যখন এখানে রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, তাদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানোর পরপরই এখানে কিন্তু ঢল নামে। আমরা সেই দৃশ্যটি আজও দেখতে পাচ্ছি যে এখানে ঢল নেমেছে। এই মুহূর্তে রাজনৈতিক নেতাকর্মীরাও রয়েছেন। 24 পরবর্তী সময়, অর্থাৎ আপনাকে একটু জানিয়ে রাখি যে 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পরে এবার প্রথমবারের মতো এই যে স্মৃতিসৌধে 26শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। সেটি একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখছি এখানে মানুষের। সব ধরনের শ্রেণী পেশার মানুষ এখানে রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, এবং সব মিলিয়ে বলা চলে যে এই যে স্বাধীনতা উদযাপন, সেই উদযাপনে কিন্তু কোনো কমতি দেখছি না আমরা। এবং এই যে বাঙালির মনে প্রতি বছর এই দিবসগুলো আসে, এই জাতীয় যে দিবসগুলো আসে, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, কিংবা এই ধরনের আমাদের যে অর্জন, আমাদের জাতির জন্য যে অর্জনগুলো যে বয়ে নিয়ে এসেছে আমাদের যে জাতির শ্রেষ্ঠ সন্তানরা, জাতির সূর্য সন্তানরা, তাদেরকে শ্রদ্ধাভরে যে স্মরণ করার দিনক্ষণগুলো, সেগুলো কিন্তু খুব জাঁকজমকভাবে কিংবা খুব গাম্ভীর্যের সঙ্গে এখানে উদযাপন করা হয়। স্বাধীনতা মানেই তো আনন্দ, সেই আনন্দের আলোকছটাও কিন্তু আমরা দেখছি মানুষের মধ্যে। স্লোগানে এখানে সবাই আসছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আবারও তারা এই স্থান ত্যাগ করছেন। তো এই ছিল আসলে এখন পর্যন্ত আমার কাছে থাকা জাতীয় স্মৃতিসৌধ থেকে সবশেষ খবর। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। এদিকে ঢাকার পাশাপাশি মহান স্বাধীনতা দিবসে 71-এর বীর সন্তানদের স্মরণ করছে পুরো জাতি। শ্রদ্ধা নিবেদনের আরও খবর জানতে চট্টগ্রামের কাট্টলী থেকে যুক্ত আছেন সহকর্মী ফয়সাল করিম, ময়মনসিংহ থেকে হাউনুর রশিদ এবং বরিশাল থেকে অমিত হাসান। শুরুতেই ফয়সালের কাছে যেতে চাই। ফয়সাল, বন্দরনগরীতে স্বাধীনতা দিবসে কী কী আনুষ্ঠানিকতা চলছে জানাবেন? উজ্জ্বল, চট্টগ্রামের কাট্টলী যে স্মৃতিসৌধটি, যেটি গত বছর থেকে উদ্বোধন করা হয়েছে, সেটিতে ফুল দিয়ে শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছে চট্টগ্রামবাসী। আমরা দেখেছি একেবারে সূর্য ওঠার সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়। এই স্বাধীনতা দিবসের এই মহান ক্ষণকে তারা উদযাপন করেন। এবং আমরা দেখেছি চট্টগ্রামের যিনি মেয়র আছেন, প্রথম তিনি এখানে এসে ফুলের শুভেচ্ছা জানান। তার পরপরই চট্টগ্রামের যিনি বিভাগীয় কমিশনার আছেন এবং চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, তারা এখানে এসে ফুলের শ্রদ্ধা জ্ঞাপন করেন। মূলত এই স্থানটি শহর থেকে কিছুটা দূরে হওয়ায় এখানে যারা প্রশাসনের কর্মকর্তা আছেন, চট্টগ্রামের বিভিন্ন সরকারি বেসরকারি যেসব সংস্থা আছে, তারাই মূলত এসে এখানে ফুলের শ্রদ্ধা দেন। এবং আমরা দেখেছি যে আসলে কিছুক্ষণ আগে এখানে চট্টগ্রামের বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে এখানে
এই স্বাধীনতা দিবসকে স্মরণ করেছেন এবং স্বাধীনতা দিবসকে উদযাপন করেছেন এবং এখন আসলে প্রায় শেষের দিকে এই আয়োজন এবং এখানে স্থানীয় কিছু সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। তবে সকাল আমরা দেখেছি 7টা বাজার সাথেই 7টা বাজার পর্যন্ত আসলে এখানে ফুলেল শ্রদ্ধা জানানোর যে আনুষ্ঠানিকতা সেটি দেখা যায়। তবে 7টার পর থেকে এখানে ভিড়টা অনেকটাই কমে এসেছে এবং এখন মূলত যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন তাদের উপস্থিতি রয়েছে এবং চট্টগ্রামে কিন্তু এই স্মৃতিসৌধ ছাড়াও যে নতুন শহীদ মিনারটি হয়েছে চট্টগ্রামের কোতোয়ালিতে, সেই নতুন শহীদ মিনারেও আজকে ফুলেল শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা আছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সেখানেও ফুলেল শ্রদ্ধা জানানো হবে এবং এখানে যারা মূলত প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, মেয়র ছিলেন, তারা জানিয়েছেন যে চট্টগ্রামে যেই মুক্তিযুদ্ধের স্মৃতি আছে, চট্টগ্রামের যেই মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান আছে সেগুলোকে আসলে সংরক্ষণের জন্য যেই সংকট রয়েছে সেই সংকট দূর করার জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন এবং বিশেষ করে এই স্থানটি যেহেতু মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এবং এখানে কিন্তু মুক্তিযুদ্ধের সময় প্রচুর মানুষকে হত্যা করে এনে এখানে ফেলে রাখা হয়েছিল। এই ধরনের স্থানগুলোকে তারা সংরক্ষণ করবেন এবং এই স্মৃতিসৌধকে আরও বৃহৎ পরিসরে নির্মাণ করার আশ্বাসও তারা দিয়েছেন এবং ৭১-এর চেতনায় এবং ২৪-এর চেতনায় দেশ গঠনের প্রত্যাশা এবং প্রত্যয় তারা ব্যক্ত করেছেন। আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হারুন রশিদ। তিনি জানাবেন সেখানকার স্বাধীনতা দিবস উদযাপনের সবশেষ। ধন্যবাদ ফয়সাল। সারা দেশের মতো কিন্তু আজকেও ময়মনসিংহেও যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে স্বাধীনতা দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু পালিত হচ্ছে এবং আমরা যেটি দেখছি যে আজকে সূর্যোদয়ের সাথে সাথে এখানে যে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং ভোরে ৩১ বার তুপধ্বনির মধ্য দিয়ে এই কর্মসূচিটি শুরু হয় এবং এরপর কিন্তু ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং তারপর কিন্তু অন্যান্য যারা আছেন তারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সর্বস্তরের মানুষ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ সহ সবাই কিন্তু এসে তারা এই পুষ্পস্তবক অর্পণ করেন। এখন কিন্তু এই পুষ্পস্তবক অর্পণের যে কার্যক্রম সেটি একেবারে শেষ পর্যায়ে। আমরা দেখছি যে এখন থেমে কিছুক্ষণ লোক কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিগত পর্যায়ে লোকজন আসছেন, এসে কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং আমরা দেখলাম যে মাত্র পুষ্পস্তবক অর্পণ করলেন ময়মনসিংহ নার্সিং কলেজের যারা কর্মকর্তা রয়েছেন, তারা এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং আমরা যদি একটু বলি যে আজকে কিন্তু যে ৩১ বার তুপধ্বনির মধ্য দিয়ে যে পুষ্পস্তবক অর্পণ কার্যক্রম শুরু হয়েছে সেটি এখনও চলছে এবং এরপরে কিন্তু আমরা যতটুকু জানি যে সার্কিট হাউস মাঠে কুচকাওয়াজ এবং শারীরিক কসরতের যে অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং তার প্রস্তুতি কিন্তু চলছে। এবং আমি একটু যদি জানাই যে এই আজকের যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এবং এই পুষ্পস্তবক অর্পণের যে কার্যক্রম সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল এবং আমরা দেখেছি যে সমস্ত সড়ক দিয়ে পুষ্পস্তবক অর্পণ করার জন্য মানুষজন এসেছেন এবং স্মৃতিসৌধের যে এলাকা এই এলাকাগুলোতে কিন্তু অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা সাদা পোশাকের পুলিশ সদস্যদের সাদা পোশাকে কিন্তু পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন এবং যারা পোশাকধারী পুলিশ রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে যে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের যে এলাকা এবং যে সমস্ত এলাকা দিয়ে কিন্তু মানুষজন আসছেন সেখানে কিন্তু তারা কঠোর নিরাপত্তা নজরদারির মধ্যে রেখেছিলেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে স্বাধীনতা দিবসে পুষ্পস্তবক অর্পণের সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অমিত হাসান, তিনি জানাবেন সেখানকার বিস্তারিত। ধন্যবাদ হারুন। বরিশালেও সারা দেশের মতো যথাযোগ্য মর্যাদা এবং নানা আয়োজনে কিন্তু বরিশালের স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে এবং সকালে সূর্যোদয়ের পরপরই কিন্তু বরিশালের বিভিন্ন স্তরের মানুষ এই মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে এসে তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বিশেষ করে সকালে সূর্যোদয়ের পরপরই বরিশালের যিনি বিভাগীয় কমিশনার রয়েছেন
বিভাগীয় কমিশনার রয়েছেন রায়ান কাউসার, তিনি প্রথমেই তারা আসলে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং তার পরপরই ডিআইজি, পুলিশ সুপার, জেলা প্রশাসক থেকে শুরু করে সকল ধরনের পুলিশ প্রশাসন, র্যাবের সদস্যরা রয়েছেন তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেছেন একে একে। এর পরপরই যারা বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা রয়েছেন, প্রতিষ্ঠানগুলো রয়েছেন তারা এসেছেন এবং এই মুহূর্তেও আপনারা দেখছেন যে বিভিন্ন যে সরকারি দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরের কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু আসছেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এই যেখানে জানানো হচ্ছে এই জায়গাটি মূলত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক এবং এর পাশাপাশি 30 গোডাউন এলাকায় যে শহীদ স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিভিন্ন প্রশাসন থেকে এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের যারা কর্মকর্তারা রয়েছেন। এবং এর পরপরই কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষক রয়েছেন তারা একে একে আসছেন এবং ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এখানে যারা আসছেন তাদের একটি আসলে প্রত্যাশা যে 24-এর গণঅভ্যুত্থান, 1971-এর মুক্তিযুদ্ধে যে বাংলাদেশ তারা পেয়েছে সেই বাংলাদেশ যাতে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তোলা যায় এবং এই বাংলাদেশে যেন কোনো বৈষম্য না থাকে, সবাই খুব সুন্দরভাবে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে। এই দিনে এমনটাই প্রত্যাশা করেছেন যারা আগত রয়েছেন তারা। এবং বরিশালের সর্বস্তরের জনগণ কিন্তু উৎসব মুখর পরিবেশে এই দিনটি উদযাপন করছেন। এবং এই ফুল দেওয়ার পরপরই কিন্তু সকাল 9টার সময় বরিশালের বেলস পার্কে যে একটি কুচকাওয়াজ রয়েছে সেখানেও কিন্তু বিভিন্ন প্রশাসনের লোকজন কিন্তু অংশগ্রহণ করবেন। এছাড়া যারা শিক্ষার্থী রয়েছেন তারা কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন। এবং আপনারা দেখছেন যে বিভিন্ন প্রতিষ্ঠানের যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই শহীদ বেদিতে ফুল দিচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন যারা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে এবং এই স্বাধীনতার জন্য যারা মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বরিশালের সর্বস্তরের মানুষ। এবং ব্যক্তিগত পর্যায় থেকেও কিন্তু তারা বিভিন্ন ধরনের মানুষ তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেছেন। এবং সকাল থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন খণ্ডে খণ্ডে কিন্তু তারা এখানে উপস্থিত হচ্ছেন, বিভিন্ন ব্যানার নিয়ে, বিভিন্ন ফুলের চাক নিয়ে তারা এই মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে আসছেন এবং শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। এবং বিভিন্ন বয়সের মানুষ কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন, ছোট শিশু থেকে বিভিন্ন স্কুল কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন, বিভিন্ন কর্মকর্তা রয়েছেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সবাই কিন্তু এখানে আসছেন এবং স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু তারা ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের প্রতি। এবং আরেকটু জানিয়ে রাখি যে এই 26শে মার্চকে কেন্দ্র করে বরিশালে কিন্তু ব্যাপক নিরাপত্তা একটি রয়েছে এবং আমরা এই স্মৃতিফলক কিংবা বধ্যভূমিতেও আমরা দেখেছি যে পুলিশ প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তারা নিরাপত্তা নিশ্চিতে কিন্তু কাজ করছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেক্ষেত্রেও কিন্তু তারা কাজ করছেন আমরা দেখেছি। এবং আমরা সকাল থেকেই দেখছি বিভিন্ন পর্যায়ের যারা কর্মকর্তারা রয়েছেন তারা এখানে আসছেন এবং ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠান, প্রথমেই সূর্যোদয়ের সাথে সাথে বরিশালের বিভাগীয় কমিশনার ফুলের শ্রদ্ধা জানিয়েছেন, তারপর ডিআইজি এবং তারপর পুলিশ সুপার, জেলা প্রশাসক, সিভিল সার্জন, শিক্ষা বোর্ড, বিভিন্ন ধরনের সরকারি যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলোর যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এছাড়াও বরিশালের বধ্যভূমিতেও কিন্তু এই ফুলের শ্রদ্ধা জানানো হয়েছে এবং সকাল 9টার সময় কিন্তু একটি কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে, সেটি বরিশালের বেলস পার্কে অনুষ্ঠিত হবে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধার ভালোবাসায় বীর শহীদদের স্মরণ করছেন সর্বস্তরের মানুষ, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। 1971-এ যে সাম্যের জন্য এদেশের মানুষ যুদ্ধ করেছিলেন, 2024-এর গণ অভ্যুত্থানকে সেই সংগ্রামের ধারাবাহিকতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইতিহাস বিশ্লেষক বদরুদ্দিন ওমর বলছেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে গণমানুষের অধিকার প্রশ্নে আমূল পরিবর্তন না হওয়ায় প্রমাণ করে মুক্তির জন্য লড়াই শেষ হয়ে যায়নি। কিন্তু 24-এর গণবিপ্লবও কি বেহাত হবার শঙ্কা আছে? মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর প্রতীক ফারুকী আজম বলছেন, 1971-এর পর 24-এর এমন এক ভিত্তি যা ভবিষ্যতে কোনো পক্ষের এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আরও জানাচ্ছেন আজহার লিমন।
এতে দৃষ্টি ফিরবে না আর। যত্ন নিন ডান চোখের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সদ্য স্নাতকোত্তর শেষ করা চাকরি প্রার্থী এই তরুণ প্রাথমিক পরীক্ষায় নির্বাচিত হয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস লিখিত পরীক্ষার জন্য অপেক্ষমান, কিন্তু রক্তলাল জুলাই অপরিণামদর্শী করেছিল তাকেও। ফলাফল গতির জীবনের পরিবর্তে এই সতর্ক পদভার। আমি লিখতে গেলে আমি যেখানে কলম ফেলি তার হাফ ইঞ্চি পাশে পড়ে, মানে আমি ডিটেক্ট করতে পারি না আমি কোথায় কলম ফেলবো। তো এই জন্য আমার লেখাটা এখন আমি ইজি করতে পারি নাই। আর পড়তে গেলে এই যে একটু আগে যখন করতেছিলাম, পড়তে গেলে হয় কি যে 5 মিনিট 10 মিনিট পড়তে গেলে এরপর প্রচুর ব্যথা হয়, পেইন হয়। এই চোখের খারাপ লাগার ব্যাপারটা হচ্ছে যে একই সাথে যাদের সাথে চাকরি আবেদন করছি, পরীক্ষা দিছি, তারা এখন চাকরি পরীক্ষা দিতেছে, রিটেন দিতেছে, ভাইবা দিতেছে। ওই একই আবেদন করা চাকরি আমি পরীক্ষায় বসতেই পারতেছি না পরীক্ষায়। আমি ব্যক্তিগতভাবে যেমন আমার ভবিষ্যৎ নিয়ে হতাশায়, এবং একই সাথে রাষ্ট্রের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়েও একটু হতাশা। এই ভূখণ্ডের মানুষের অধিকার কিংবা মুক্তির জন্য সংগ্রাম নতুন নয়। আজ থেকে 5 দশক আগে 71-এ মুক্তির জন্য যে যুদ্ধ হয়েছিল তাতে মূল মন্ত্র ছিল এই সাম্য, মানবিক মর্যাদা কিংবা সুশাসনের জন্য লড়াই। কিন্তু সেই ঘটনার 53 বছর পর 24-এ এসে একটা স্বাধীন দেশেই এই যে এখানকার নাগরিকদের জীবন দিতে হয়েছে একই বৈষম্য বিলোপ আর স্বৈরাচার রুখে দেবার আন্দোলনেই। এই ইতিহাস বিশ্লেষকের কাছে জানতে চেয়েছিলাম 24-এর অভ্যুত্থান পরবর্তী স্বাধীনতা শব্দটি তার কাছে কেমন। আর শেখ হাসিনার আমলে তো আওয়ামী লীগ আর শেখ মুজিব ছাড়া অন্য কিছু বলার উপায় ছিল না। যাই হোক, এদেরকে তাড়িয়ে দেওয়ার পর এখন সেই সব গল্প আর হবে না। এখন যেটা হতে পারে এই স্বাধীনতা দিবসে, যে আসলে 71 সালে কি হয়েছিল, জনগণের কি ভূমিকা ছিল ইত্যাদি। এর বড় অর্জন হচ্ছে যে নির্যাতন যেভাবে হয়েছে, ভবিষ্যতে যে রাজনৈতিক দলই আসুক তারা নির্যাতনকে ওই পর্যায়ে নিতে পারবে না, বাকি সব ঠিক থাকবে। তাহলে কি জুলাই আগস্ট অভ্যুত্থান এতটের মানুষের দীর্ঘ সংগ্রামের শেষ বিন্দু? হাসিনা পালিয়েছে, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু দেশ থেকে তো এখানে ওই তারা চলে যায়নি, এই ব্যবসায়ীরা চলে যায়নি। তো যে শাসক শ্রেণী শাসন করে এসছে তারা আছে। এই সরকার, অস্থায়ী সরকার কিংবা এর পরের নির্বাচিত সরকার তো তাদেরকে বাদ দিয়ে চলতে পারবে না। জনগণের যে মূল প্রয়োজন, সে প্রয়োজনগুলো তো আছে, তার চাহিদাগুলো আছে। কাজে এই আকাঙ্ক্ষা যে খুব বড় আকারে সামনের কোনো সরকার পূরণ করতে পারবে, এই সরকারের পক্ষে তো সম্ভবই না, এদের কোনো সেরকম ক্ষমতাই নাই। কিন্তু জনগণের লড়াই চলবে, এই দুধ ভাতের জন্য জনগণের লড়াই চলবে। এই লড়াই বন্ধ করা কারো পক্ষে সম্ভব হবে না। নয়, বীর প্রতীক ফারুক আজম, যিনি বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রশ্ন করেছিলাম উত্তরণের জন্য 24 যদি বিরাট সুযোগ হয় সেটা কাজে লাগাতে সরকারের দুর্বলতা কেন? আমরা এখন বদ্ধ জলাশয়ের থেকে যখন বাঁধ ছেড়ে যায় তো নানান দিকে ঘূর্ণি, দূষিত পানিরা বেরিয়ে যায়। আমি মনে করি এই স্বচ্ছ সলিল ধারা আসতেছে। দীর্ঘ সময় ধরে একটা স্বৈর ব্যবস্থা প্রশাসনিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে লালন করে আসছি। তো সেগুলিকে আবার ওই পরিবর্তন করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি তো আছে। তো আমরা মনে করছি যে মানুষের আকাঙ্ক্ষা যখন প্রবল, ভালো দেশ পাওয়ার, ভালো সমাজ পাওয়ার, সেই ক্ষেত্রে আমি মনে করি এগুলি আমরা অতিক্রম করতে পারবো। শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই মুক্তিযোদ্ধার কথায় এটা স্পষ্ট 2024 সালের এই গণঅভ্যুত্থান 1971-এর গণমানুষের সংগ্রামের ধারাবাহিকতা। পাশাপাশি এই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এমন এক ভিত্তি যা এড়িয়ে যাওয়া সম্ভব নয় কোনো পক্ষের। এই সংগ্রামের ঢেউ থেকে দেশের সমাজ ও রাজনীতিতে তরুণ ও মধ্যবিত্ত শ্রেণীর যে উত্থান, তার গন্তব্য এই জাতির কাঙ্ক্ষিত মুক্তির মোহনা যোগ করেন তিনি। আজহার লিমন, এখন, ঢাকা। মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতার আরও খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত আছেন সহকর্মী মোকাররম হোসেন এবং বগুড়া থেকে যুক্ত আছেন সহকর্মী মাজিদুর রহমান। শুরুতেই রংপুরে যেতে চাই মোকাররমের কাছে। মোকাররম, জানাবেন স্বাধীনতা দিবসে আজ জেলায় আর কি কি কর্মসূচি রয়েছে, আর যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তারা কি বলছেন?
উজ্জ্বল, স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রত্যুষেই কিন্তু উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে দিবসের আনুষ্ঠানিকতা। এরপরে রংপুরের প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তারা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে তাদের যে মতামত সেটি জানিয়েছেন। একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু আরও বেশ কয়েকটি কর্মসূচি আছে, যেটি আপনি জানতে চেয়েছেন যে 9টার সময় রংপুর স্টেডিয়ামে একটি কুচকাওয়াজ রয়েছে, বর্ণাঢ্য কুচকাওয়াজ। এরপরে 11টায় মুক্তিযুদ্ধে আহত এবং শহীদ পরিবারদের সংবর্ধনা দেওয়া হবে এবং 11:30টায় সেখানে শহীদ পরিবারদের সাথে রংপুরের যে প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন তাদের কর্মসূচি আছে এবং দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্ব উদ্যোগে তাদের সুবিধাজনক সময় কিন্তু নানান ধরনের কর্মসূচি নেওয়ার কথা বলা হয়েছে। উজ্জ্বল, জানিয়ে রেখে রংপুরের যেই শহীদ বেদি যেখানে তৈরি করা হয়েছে এটি কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য সাক্ষী। এখানে 1971 সালে এক গণহত্যা সংঘটিত হয়েছিল, সেই যে গণহত্যা ধ্বংসযোগ্য হত্যাযোগ্য পরিচালনা করা হয়েছিল তার একটা বড় সাক্ষ্য হিসেবে এই টাউন হল চত্বর দাঁড়িয়ে আছে। এখানে একজন মুক্তিযোদ্ধার প্রত্যক্ষদর্শীর বর্ণনা আছে। তিনি বলছিলেন যে এইখানে তার জীবদ্দশায় তিনি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যখন দেশ স্বাধীন হয়েছে 1971 সালের 17 ডিসেম্বর তিনি 167টি মাথার খুলি এখানে পেয়েছিলেন। এরপরে এই টাউন হলের পেছনে একটি আসলে গভীর কূপ ছিল, সেই কূপে নারীদেরকে ধরে নিয়ে এসে তাদেরকে অত্যাচার করে তাদেরকে হত্যা করা হয়েছিল এবং সেই কূপে নারীদের লাশ ফেলে আসলে সেই কূপটি ভরাট করা হয়েছে। একই সঙ্গে রংপুরে আরও যে 11টি বধ্যভূমি রয়েছে, প্রত্যেকটি বধ্যভূমিতেই কিন্তু হত্যাযজ্ঞের এক নৃশংস নিদর্শন হিসেবে রংপুরের বধ্যভূমিগুলো দাঁড়িয়ে আছে। সেই বধ্যভূমিগুলোর মধ্যে রংপুরের মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই গৌরব করবার মতো একটি ইতিহাসের জায়গা হচ্ছে রংপুরের নিষ্পেদগঞ্জ, যেখানে কিন্তু 1971 সালের 24শে মার্চ মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। পাকিস্তান বাহিনীর সঙ্গে স্থানীয়দের যে সংঘর্ষ বিরোধ, সেখানে পাকিস্তান হানাদার বা বাহিনী সহ বাঙালিদেরকে যে সংঘর্ষের জেরে সেখানে মুক্তিযুদ্ধের সূচনাটি হয়। একই সঙ্গে 1971-এর 3রা মার্চ রংপুরে মিছিলে গুলি করে 12 বছর বয়সী শঙ্কু সমজদারকে যে নিহত করা হয়, শহীদ করা হয়, সেই শঙ্কু সমজদারকে কিন্তু মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলা হয়। এবং সেই স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশ গঠন, প্রত্যেকটি বিপ্লবেই কিন্তু রংপুর ইতিহাসের বাঁকে বাঁকে একটি বড় ঢেউ এনে দিয়েছে। সেটি নুরুলদিন থেকে আবু সাইদ পর্যন্ত দেশ গঠনে মুক্তির সংগ্রামে রংপুরে একটি বড় অংশগ্রহণ ছিল, সেটি কিন্তু রংপুরের মানুষ ধারণ করছেন এবং সেই ধারণ করার জায়গা থেকে দেশ গঠনে তাদের যে অংশগ্রহণ সেটি তারা ব্যাপকভাবে সেই অংশগ্রহণের জায়গাটা নিশ্চিত করতে চান। এই মুহূর্তে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের আনুষ্ঠানিকতা চলছে এবং এটি আরও খানিকক্ষণ চলবে। এই ছিল রংপুর থেকে এই মুহূর্তে সবশেষ। যেতে চাই বগুড়া, সেখানে আছে সহকর্মী মাজেদুর রহমান, তার কাছে জানবো বগুড়ার স্বাধীনতা দিবস উদযাপনের খবর। মাজেদ। হ্যাঁ, ধন্যবাদ মুকাররম। আপনি যেমনটি বলছিলেন তেমনভাবেই কিন্তু আজকে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে কিন্তু স্বাধীনতা বীর সেনানী মুক্তিযোদ্ধাদের স্মরণ করছে এখানকার বগুড়াবাসী। এখানে মুক্তির ফুলবাড়ি নামক যে স্মৃতিসৌধ রয়েছে সেখানে কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু শ্রদ্ধার্ঘ্য নিবেদনের কাজ শুরু হয়েছে। এখানে কিন্তু জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সকল স্তরে বিভিন্ন রাজনৈতিক দল, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য। আর এই মুক্তির ফুলবাড়িতে কিন্তু এই স্থানে কিন্তু অনেক স্বাধীনতাকালীন যুদ্ধের সময় কিন্তু অনেকে শহীদ হয়েছিলেন। এই কারণে কিন্তু মুক্তির ফুলবাড়িতে কিন্তু যে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে সেখানে কিন্তু প্রতি বছর কিন্তু এরকমই কিন্তু শ্রদ্ধা নিবেদন করে বীর সেনানীদের জন্য, যারা এই দেশের জন্য অকাতরে প্রাণ দিয়েছেন, তারা একটি সুখী সমৃদ্ধশালী দেশ চেয়েছেন। সেটি কিন্তু এখনও প্রত্যাশা করে এই সারা দেশের মানুষজন এবং সেই কারণে তারা শ্রদ্ধা করেন এবং চিরদিনই এই শ্রদ্ধা তাদের অবনত থাকবে, তাদের শির এইভাবে কিন্তু শ্রদ্ধা করছেন। আর এখানে যে কর্মসূচি রয়েছে, মহান স্বাধীনতা দিবসে যে কর্মসূচিগুলো রয়েছে তার মধ্যে সকাল 9টায় কিন্তু কুচকাওয়াজ হবে। বগুড়ার যে স্টেডিয়াম রয়েছে শহীদ চান্দু স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এরপরে মুক্তিযোদ্ধাদের কিন্তু সংবর্ধনা আছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে তাদের কর্মসূচি ঘোষণা করেছেন। সকাল থেকে এখানে সুশৃঙ্খলভাবে কিন্তু এখানে যে শ্রদ্ধার্ঘ্য সেখানে নিবেদন করা হচ্ছে। বিভিন্ন সংগঠনই এখানে আসছেন এবং তারা যেটা কামনা করেন যে শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যেন তারা পূরণ করতে পারে এরকমই তারা অঙ্গীকার করেন। এবং যারা শিশু তারাও চান একটি সুখী সমৃদ্ধ ভবিষ্যৎ তাদের যেন বিনির্মিত হয়, সেভাবে কিন্তু তারা কামনা করেন। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে বগুড়ার যে মুক্তি ফুলবাড়ি সেখান থেকে সর্বশেষ।
বগুড়া ও রংপুর থেকে স্বাধীনতা দিবস উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধা নিবেদনের আরও খবর জানাবো। সহকর্মী খালেদ সাইফুল্লাহ কুমিল্লা থেকে যুক্ত হবেন এবং ফেনী থেকে যুক্ত আছেন সহকর্মী সোলেমান ডালিম। শুরুতেই খালেদ সাইফুল্লাহর কাছে যেতে চাই। খালেদ, জানাবেন সেখানকার আনুষ্ঠানিকতা। কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়। তারা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর থেকে নানা শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে তারা শ্রদ্ধা নিবেদন করেন। এর নানা রকম কর্মসূচির মাধ্যমে কিন্তু কুমিল্লায় আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে। ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সকাল ৯টা থেকে শিশু কিশোর সমাবেশ এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। তাছাড়া জেলখানা এবং শিশু কিশোর কেন্দ্র, পুনর্বাসন কেন্দ্র সহ প্রতিবন্ধী কেন্দ্র, সেগুলোতেও খাবার বিতরণ করা হবে এবং কুমিল্লা টাউন হলে চিত্রাঙ্কন চিত্র প্রদর্শনী রয়েছে। দিনে আসলে দিবসটি উপলক্ষে নানা রকম কর্মসূচি কিন্তু জেলা প্রশাসন এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কিন্তু আলাদা আলাদাভাবে উদযাপন করছে। তাছাড়া কুমিল্লা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, শালবন বিহার, সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীর জন্য। অর্থাৎ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের নানা কর্মসূচিতে কুমিল্লা আজকে বিভিন্ন রকম ভাবে উদযাপিত হচ্ছে। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা আমরা দেখছি। সকাল থেকেই কিন্তু এই শহীদ মিনারে প্রচুর মানুষের ভিড় নামে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা কিন্তু শহীদদেরকে স্মরণ করেন। 1971 সালের প্রথমে যে দুজন মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল সেনা ক্যাম্পে, পাক হানাদার বাহিনী, তারা হচ্ছেন কুমিল্লা জেলা প্রশাসক এবং তৎকালীন জেলা পুলিশ সুপার, এবং তাদেরকে কিন্তু তারা হত্যা করেন। এবং যার কারণে কুমিল্লার মানুষ কিন্তু মহান মুক্তিযুদ্ধের শুরু থেকেই পাক বর্বরতার বিরুদ্ধে সোচ্চার ছিল এবং সেই প্রেক্ষিতেই মানুষজন আজ তাদেরকে স্মরণ করছে যারা বীর শহীদ, যাদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ আজ এই 54 বছরের স্বাধীনতা দিবস উদযাপিত করছে। আমরা এই বিষয়গুলোতে আরও বেশি উদযাপনের খবর জানতে আমরা চলে যাচ্ছি ফেনীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী সোলাইমান ডালিম। সেখানে কিভাবে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে তিনি সেখান থেকে আমাদেরকে জানাবেন। দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। আমরা দেখেছি যে এবারের স্বাধীনতা দিবসের যে আয়োজন ফেনী শহরে, সেটি আমরা একটু অন্যরকম দেখেছি। রমজানের এই স্বাধীনতা দিবসে আমরা দেখেছি যে সকাল থেকেই মানুষ বেরিয়ে এসছে এবং ফেনী শহরের জালরস্ত যে স্মৃতিস্তম্ভ রয়েছে সেই স্মৃতিস্তম্ভে কিন্তু একদম ভোর থেকেই মানুষের যে স্রোত সেটি আমরা দেখেছি। আমরা দেখেছি যে সকাল ভোর 5টা যে 57 মিনিটে কিন্তু 31 বার তোপধ্বনির মাধ্যমে কিন্তু স্বাধীনতা দিবসের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। এরপর আমরা দেখেছি যে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন দপ্তরের যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু শহীদ মিনারে এসেছেন এবং পুষ্পস্তবক অর্পণ করেছেন। আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্ধান কমান্ড সহ অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু এই স্মৃতিস্তম্ভে এসেছেন। এছাড়াও আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন যেটি জানিয়েছেন যে সকাল 8টা 30 মিনিটে কিন্তু শহীদ সালামী স্টেডিয়ামে যেটি রয়েছে সেখানে কিন্তু কুচকাওয়াজ এবং শিক্ষার্থীদের সমাবেশ এবং যে প্রদর্শনী রয়েছে সেটির আয়োজন করা হয়েছে। এছাড়াও সকাল 10টায় শহীদ মিনারে যে মুক্তিযুদ্ধের যে প্রামাণ্য চিত্র রয়েছে সেটি প্রদর্শন হওয়ার কথা রয়েছে। এছাড়াও সকাল 11:30টায় শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে এই যে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ফেনী কিন্তু গত কয়েকদিনে কিন্তু অনেক বর্ণের আলোকসজ্জায় সেজেছে এবং এতিমখানা সহ জেলখানা সহ অন্যান্য যেসব সরকারি স্থাপনা রয়েছে সেখানে কিন্তু বিশেষ আয়োজন করা হয়েছে। সর্বোপরি আমরা কথা বলেছি রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে। তারা যেমনটি বলেছেন যে অন্যান্য বছরের স্বাধীনতা দিবসের চাইতে এই বছরের স্বাধীনতা দিবসের মাত্রা একটু ভিন্ন রকম। আমরা দেখেছি যে সবার মধ্যে সাড়া মিলেছে এবং সবাই কিন্তু স্বাধীনতা দিবসের যে আমেজ, সেই আমেজে কিন্তু তারা অংশগ্রহণ করছেন এবং এই শহীদ সালামের যে কুচকাওয়াজ এবং প্রদর্শনী রয়েছে সেই প্রদর্শনীতে আমরা দেখেছি যে ইতিমধ্যে শিক্ষার্থীরা এসছেন
এসছেন এবং অংশগ্রহণ করছেন। তো এই ছিল ফেনীর জেল রোড থেকে আমাদের কাছে স্বাধীনতা দিবসের ফেনীর কার্যক্রমের সর্বশেষ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। অভ্যুত্থান দমাতে যারা গণহত্যায় জড়িয়েছিল দেশের মাটিতে তাদের বিচার করা হবে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একথা বলেন। আরও বলেন, সামগ্রিক ঐক্যে গুজব ও পলাতক অপশক্তির ষড়যন্ত্র ব্যর্থ করতে হবে। জানান, এনবিআর বিলুপ্ত করে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন বিভাগ করা হচ্ছে। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। ৩৫ মিনিটের ভাষণে তুলে ধরেন তার সরকারের নেয়া নানা পদক্ষেপ। গত ১৬ বছরে শেখ হাসিনা সরকারের লুটপাটের চিত্র তুলে ধরে তিনি বলেন, ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরেছে, অর্থনীতির সকল সূচক এখন ইতিবাচক। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ৯.৩২% নেমে এসছে, যা ২২ মাসের মধ্যে সর্বনিম্ন। আগামী জুন মাসের মধ্যে এটি ৮% নিচে নেমে আসবে বলে আশা করছি। ভাষণে পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে আগ্রহী বলে জানান প্রধান উপদেষ্টা। দক্ষিণ এশিয়ার 4 দেশ মিলে লাভজনক যৌথ অর্থনীতির সম্ভাবনার কথাও জানান ডক্টর ইউনূস। দ্রুততম সময়ে দেশে নতুন নতুন বিদেশি বিনিয়োগ আপনারা দেখতে পাবেন। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে রপ্তানি 13% বেড়েছে। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান, দক্ষিণ এশিয়ার এই 4টি দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে 4 দেশই লাভবান হবে। পলাতক দল দেশকে অস্থিতিশীল করার জন্য গুজব ছড়াচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন, গুজবকে অবহেলা করবেন না। বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে। সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তাকে ব্যর্থ হতে দেব না। আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। জাতিসংঘের প্রতিবেদনে আওয়ামী লীগের নিপীড়নের ঘটনা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, গণহত্যাকারীদের দেশের মাটিতেই বিচার হবে। যারা গণহত্যায় জড়িত ছিল, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এ দেশের মাটিতে হবেই। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সীমাহীন দুর্নীতি। স্বৈরাচারী সরকার দুর্নীতিকে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে গেছে। পুরো বিশ্ব বুঝে গেছে আমরা জাতি হিসেবে সততার পরিচয় বহন করি না। এটা শুধু জাতীয় কলঙ্কের বিষয় নয়, আন্তর্জাতিক বাণিজ্যে এটা আত্মঘাতী বিষয়। এই সরকারের মেয়াদকে দুর্নীতিমুক্ত রাখার চেষ্টার পাশাপাশি আগামী দিনেও দেশের নাগরিককে যেন সরকারের পৃষ্ঠপোষকতা দুষ্পুষ্ট দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানান প্রধান উপদেষ্টা। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি। স্টারলিংকের মাধ্যমে স্বল্প মূল্যে উচ্চগতির ইন্টারনেট বাংলাদেশের ডিজিটাল জগতে বিপ্লব আনবে বলেও জানান প্রধান উপদেষ্টা। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। প্রধান উপদেষ্টার চীন সফরে রেলের অবকাঠামো উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি নিয়ে কমপক্ষে ২১,০০০ কোটি টাকার সমঝোতা স্মারক সই হবে, যেখানে রয়েছে নতুন ২০০টি কোচ আমদানি, কয়েকটি রেলপথকে ডুয়েল গেজে রূপান্তর ও রেলওয়ে কারখানার আধুনিকায়ন প্রকল্প। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। প্রধান উপদেষ্টার চীন সফরকে একটি মাইলফলক হিসেবে দেখছেন চীনের রাষ্ট্রদূত। এই সফরকালে ঘোষণা আসতে পারে। আর ডক্টর ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে নেয়াকে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছে ঢাকা। কিছু এমওইউ হতে পারে। কূটনৈতিক সূত্র বলছে, কিছু সমঝোতার বিষয়ে একমত দুই দেশই, বাকি কেবল আনুষ্ঠানিকতা। তার মধ্যে রেলের অবকাঠামো উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির কিছু প্রকল্পও রয়েছে। বাংলাদেশ রেলওয়ের সূত্র বলছে, চীনের সাথে কমপক্ষে ২১,০০০ কোটি টাকার প্রকল্পের সমঝোতা হবে ডক্টর ইউনূসের এই সফরে।
যার মধ্যে রয়েছে চীন থেকে নতুন 200টি কোচ আমদানি, যার বাজার মূল্য কমপক্ষে 1000 কোটি টাকা। 200টা কোচ একটা অফার করেছে, এটা একটা বড় একটা অফার। সেই সাথে আখাউড়া টু সিলেট, জয়দেবপুর থেকে জামালপুর রেলপথকে ডুয়েল গেজে রূপান্তর, যার ব্যয় কমপক্ষে 20,000 কোটি টাকা। আমাদের কিছু ডুয়াল গেজ কনভার্সন লাইন আমাদের জয়দেবপুর থেকে জামালপুর এবং আখাউড়া সিলেট, এখানে প্রায় 350 কিলোমিটার রেল লাইন ডুয়াল গেজ। এই দুইটা প্রস্তাব, এই দুইটাই রোলিং স্টকের ক্ষেত্রে এখানে, আর ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে দুইটা বড় প্রস্তাব যাবে। আমাদের ওয়ার্কশপ আপগ্রেডেশনের কিছু প্রস্তাব আমরা করব। এখন টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে রেলওয়ে পরিচালক ও রেল সচিব বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি রেলের সক্ষমতা বৃদ্ধি নিয়েও আলোচনা হবে। চীন সফরে ঢাকা, পার্বতীপুর ও পাহাড়তলী কারখানা আধুনিকায়ন নিয়ে চীনের সহযোগিতা চাওয়া হবে। রেলওয়ের যে সমস্ত কারখানাগুলো রয়েছে সেগুলোর আধুনিকায়ন করা, ক্যারেজের এবং লোকোমোটিভের, সেগুলোর মডার্নাইজেশনের জন্য এটা বিশেষভাবে আমাদের মাননীয় উপদেষ্টা তাদের কাছে এই ব্যাপারগুলো উত্থাপন করবেন। এর আগে পদ্মা রেল সংযোগ প্রকল্প বাংলাদেশ এবং চীনের G2G অর্থায়নে বাস্তবায়িত হয়েছে, যার পুরোপুরি কাজ শেষ হবে চলতি বছর। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। এখন সকাল শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। ৭১-এর বীর সন্তানদের স্মরণ করছে পুরো জাতি। মহান মুক্তিযুদ্ধে সংগ্রামের ধারাবাহিকতায় ২৪-এর গণ অভ্যুত্থান। মুক্তির লড়াই শেষ হয়নি বলছেন ইতিহাস বিশ্লেষকরা। জনগণের যে মূল প্রয়োজন, সে প্রয়োজনগুলো তো আছে। এই দুধ ভাতের জন্য জনগণের লড়াই চলবে, এই লড়াই বন্ধ করা কারো পক্ষে সম্ভব হবে না। জাতির উদ্দেশ্যে ভাষণে গুজব ও পলাতক অপশক্তির ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন। আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। ডক্টর ইউনূসের চীন সফরে রেল প্রকল্পে ২১,০০০ কোটি টাকার সমঝোতার আশা। আমদানি হবে নতুন ২০০ কোচ। আর এই ছিল এখন সকালের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।